হ্যালো, আসসালামু আলাইকুম। ধাতুর বিশুদ্ধতা টপিকটা পরিমাণগত রসায়নের সবচেয়ে ছোট একটা টপিক, বাট এখান থেকে অনেক বেশি কোশ্চেন চলে আসে। ঠিক আছে, সো ধাতুর বিশুদ্ধতা পড়ার আগে আমরা অনেকেই টেনশন করি যে ভাই আমার মনে হয় ইকুয়েশনগুলো মুখস্থ করা লাগবে, বা আমি হয়তো বা ঝাড়ন বিজারণ পারি না, তাহলে আমি কি এটা পড়বো কিনা। যদি এরকম হয়, কালকে তোমার এক্সাম, এখন তুমি কি করবা? এই টপিক তো ইম্পর্টেন্ট। এই ইকুয়েশন তুমি মুখস্থ না করেও তুমি এখান থেকে খুব ইজিলি এটা প্রবলেমগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, সো এটা আমি অবভিয়াসলি ক্লাসে বলবো, ক্লাসটা কন্টিনিউ করো। এখন বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে ধাতুর বিশুদ্ধতা টপিকটা মানে এই জিনিসটা আসলে কি। বিশুদ্ধতা খুব সিম্পল একটা জিনিস। মনে করো তুমি একটা জিনিস সাপ্লাই করছো 10 গ্রাম, 10 গ্রাম তুমি সাপ্লাই করছো, ওকে, বাট ও ওইখানে যায় বিক্রিয়া করছে, এন্ড বিক্রিয়া হিসাব করে আমি পাইছি যে ওইখানে আসলে 10 গ্রাম নাই, ওইখানে আছে 6 গ্রাম। তাহলে এই যে 4 গ্রাম, এটাই হচ্ছে সেই ভেজাল। বুঝা গেছে? আর বিশুদ্ধ কতটুকু? 6 গ্রাম। সো এটাকে আমরা বলতে পারি 60% হচ্ছে বিশুদ্ধ আর 40% হচ্ছে ভেজাল। ব্যাপারটা খুবই সিম্পল, তাই না? কারণ তুমি যে জিনিসটা প্রোভাইড করছো ওইটার মধ্যে ধাতু ছাড়া অন্য কিছু থাকতে পারে, মানে তুমি যেটা দিছো ওর বাইরে অন্য কিছু থাকতে পারে। সো এই জিনিসটাকে আমরা ভেজাল বলি। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে কি, এই বিশুদ্ধতা অথবা ভেজালের পরিমাণ নির্ণয় করা। একটা নির্ণয় করতে পারলে এটা তো এমনি পারবে। ঠিক আছে, আচ্ছা। সো বেসিক্যালি আমরা অনেকে ভাবি যে ধাতুর বিশুদ্ধতা মনে হয় এইগুলো দিয়ে বের করা যায়। না ভাই, ধাতুর বিশুদ্ধতা তুমি যে কোনো জায়গা থেকে বের করতে পারো। ধরো একটা ধাতু আছে, যে কোনো একটা রিয়াকশন, ওই রিয়াকশনে ধাতু আছে, অ্যান্ড ওইখান থেকে তুমি হিসাব করে পাইতেছো যে ধাতু আছে এতটুকু, বাট তোমাকে সাপ্লাই দেওয়া হয়েছে অন্যটা। সো ওইখান থেকেও আমি কিন্তু ভেজালের পরিমাণটা বের করতে পারি। ঠিক আছে, বাট এখানে এই দুইটা ইকুয়েশন দিয়ে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে, এর বাইরেও কিছু ইকুয়েশন থাকতে পারে। সো যার হচ্ছে ঝাড়ন বিজারণ টপিকটা খুবই স্ট্রং, যার হচ্ছে তোমার স্টয়কিওমেট্রির বেসিকটা ভালো, তোমাকে যেভাবে উল্টা পাল্টা দেখ তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর নর্মালি এখান থেকে একটা টাইপ থেকে বারবার কোশ্চেন রিপিট হয়। এবার দেখো, এই যে দুইটা রিঅ্যাকশন আছে, এই দুইটা রিঅ্যাকশন ধরো তুমি পারো না, যে পারো সে তো এগুলো লিখবা, অবভিয়াসলি দুইটা রিঅ্যাকশন লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। যে পারো না তার কাছে সলিউশন কি? একটাই সলিউশন, সেটা হচ্ছে ভাই এখানে ধাতুর বিশুদ্ধতার মধ্যে আমরা আয়রনটাকে অনেক বেশি বের করবো। হ্যাঁ, আয়রন থেকে অনেক বেশি কোশ্চেন থাকে। আয়রন দিয়ে দুইটা ইকুয়েশন আছে, দেখো, আয়রন সালফেট, আয়রন সালফেট। ঠিক আছে, দুইটার মধ্যে কি আছে? আয়রন আছে। এই যে আয়রন সালফেটটা এখানে কি ভাই? আয়রন সালফেটটা এখানে হচ্ছে বিজারক। ঠিক আছে, এত কিছু জানা লাগবে না, আমি লিখে দিই। এটা হচ্ছে কি? বিজারক। দুইটাই কিন্তু বিজারক। আর এই যে দুইটা হচ্ছে ঝারক। ঠিক আছে, এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে ঝারক। এখন তোমাকে জাস্ট একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এটার যে ব্যালেন্স ইকুয়েশন বা সমতাকৃত যে সমীকরণ, এই সমীকরণে আমার 1 মোল, মানে এটার 1 মোলের জন্য এটা এটা কতটুকু লাগে। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝতেছো কিনা? এইটার 1 মোলের জন্য এটা কতটুকু লাগে, অথবা এইটার 1 মোলের জন্য এটা কতটুকু লাগে। দেখো তো, এটা 2 মোল না, তার মানে এটা হচ্ছে কত? 10 মোল। এই দুইটা জিনিস তোমার জানলেই হবে। ঠিক আছে, এটা 2 মোল আর এটা 10 মোল, অথবা এটা 2 মোলারিটি বলতে পারো, এটা 10 মোলারিটিও বলতে পারো। সিমিলারলি এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1 মোল, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে কত? 6 মোল। বুঝা গেছে? ওকে, সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখো যে আয়রন সালফেট, যে 10 মোল আয়রন সালফেট 2 মোল হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে কি করে? প্রশমিত করে। বুঝা গেছে? অথবা তুমি এটা মনে রাখবা যে 5 মোল, এটাকে আমি বলতে পারি না, 5 মোল আয়রন সালফেট হচ্ছে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে কি করে? প্রশমিত করে। আর এখানে হচ্ছে কি, যে 6 মোল আয়রন সালফেট হচ্ছে কি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটকে হচ্ছে কি করে? প্রশমিত করে। এই দুইটা জাস্ট কথা মাথার মধ্যে সেট করে না, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এখানে হচ্ছে স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করতে পারি, অথবা তুমি ঐকিক নিয়ম, যেটা তোমার কাছে ভালো লাগে। আমি দুইটা নিয়মই দেখাবো, কোনো সমস্যা নাই। স্টয়কিওমেট্রি দিয়ে আরো ইজিলি করা যায়। কিভাবে? আমরা জানি কোনো একটা ব্যালেন্স ইকুয়েশন থাকলে সেখানে আমরা এটা ইউজ করতে পারি। এটা তো একটা ব্যালেন্স ইকুয়েশন বা সমতাকরণ হয়ে গেছে, তার মানে এখানে তুমি লিখতে পারবা যে n ডিভাইডেড বাই, দেখো, n অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিভাইডেড বাই 4 ইকুয়াল, সরি, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কত? n অফ আয়রন সালফেট ডিভাইডেড বাই হচ্ছে কত? 10। সিমিলারলি এখানে কি লিখতে পারবা যে n অফ K2Cr2O7 ডিভাইডেড বাই হচ্ছে 1 ইকুয়াল টু n অফ আয়রন সালফেট ডিভাইডেড বাই 6। সো এই দুটো ইকুয়েশন দিয়ে তোমার হয়ে যাবে। n থেকে কি? n ইকুয়াল টু আমরা জানি Vm, n ইকুয়াল টু কি? Vm, ওটা ইউজ করলে হবে। কই থেকে আসছে একটু খেয়াল করে দেখো, S ইকুয়াল টু কত? n বাই V না? ঠিক আছে, মোল পার লিটার আমরা জানি। ওকে, সো এখান থেকে n ইকুয়াল টু কত? SB লেখা যায়। SB বলে বা এটাকে Vm এ বলা যায়, S এর পরিবর্তে অনেকে m ইউজ করে। তাহলে আমরা n এর জায়গায় এই যে SB বসাই কিন্তু চাইলে ওইখান থেকে আয়তন প্লাস মোলারিটিও বের করতে পারবো। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমার বেসিক। এই দুটা জিনিস মাথায় রাখলেই তোমার হয়ে গেছে। কেউ যদি এই দুটা জিনিস মাথায় রাখতে পারো, আর কিচ্ছু লাগবে না। তো এবার হচ্ছে আমরা এটার প্রবলেম সলিউশন করব। এখানে দেখো যে একটা প্রবলেম দেওয়া আছে, দুইটা পাত্র দেওয়া আছে,
এন্ড এই পাত্রের মধ্যে কি কি ছিল আগে দেখো, এই পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড ছিল 100 ml এর, ওইটার মধ্যে আমি 6 গ্রাম লোহাটাকে দ্রবীভূত করছি, 6 গ্রাম লোহা মানে আয়রন, ঠিক আছে। আর এইটা এইখানে যেটা দেওয়া আছে 2 নম্বর পাত্রে কি 1 নং পাত্রে 25 ml দ্রবণ নিছি। দেখো এক নং পাত্রে তোমার দ্রবণ ছিল কত, 100 ml না, 100 ml থেকে 25 ml নেওয়া হয়েছে, তার মানে পুরোটা কাজে লাগাই নাই। তাহলে হিসাব করার সময় তুমি অবভিয়াসলি 25ই হিসাব করবে নাকি 100, 25। ওকে, এন্ড এইটার মধ্যে পরবর্তীতে দেখো 40 ml 0.1 মোলারিটির পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়েছে, ঠিক আছে। সো এই যে অ্যাড করা হয়েছে, অ্যাড করার ফলে এখানে বলছে উদ্দীপকে KMnO4 দ্রবণ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে দ্বিতীয় পাত্রের দ্রবণকে, দ্বিতীয় পাত্রের মধ্যে কে ছিল বলো, দ্বিতীয় পাত্রের যে দ্রবণ সেটার মধ্যে 25 ml সালফিউরিক অ্যাসিড এবং আয়রনের মিশ্রণ ছিল। তো এই কি করছে, ওই পাত্রকে সম্পূর্ণ প্রশমিত করতে পারছে, কে পারছে করতে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এখানে তোমার বেসিক্যালি প্রথম কি করতে হবে, এই যে ইকুয়েশনটা আছে না পারম্যাঙ্গানেটের সাথে আয়রনের ইকুয়েশনটা লিখে তারপরে এই জিনিসটাকে জাস্ট কাজে লাগাইতে হবে, বুঝা গেছে। সো আমি কি লিখবো এখানে দেখো, আমাদের এখানে আসল কথা হচ্ছে যে আমরা জানি N অফ আয়রন সালফেট, এটা কত মোল লাগে, এটার লাগে 10 মোল, আর N অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা লাগে হচ্ছে কত, 2 মোল, ঠিক আছে। এটা জানলেই বাকিগুলো এখন তুমি মিলাই নিতে পারবে। এখন এবার হচ্ছে তুমি জাস্ট মানগুলো বসাইতে থাকো, যেমন তুমি হচ্ছে এখানে N এর মান বের করবা, তাহলে N অফ আয়রন সালফেট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই 10টা ওই পাশে নিয়ে যাও, 10 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2, আর N মানে হচ্ছে আমরা N ইকুয়াল টু কত জানি, N ইকুয়াল টু জানি হচ্ছে SV, ঠিক আছে, SV। আচ্ছা, তাহলে আমরা N অফ আয়রন সালফেটটা এখানে বের করব, সবগুলোর মান বসায় দাও। SB, S এর মান কত, S এর মান হচ্ছে 0.1, আর V এর মান হচ্ছে কত, V টা হচ্ছে 40 ml, KMn পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে 40 ml না, সো 40টাকে অবভিয়াসলি লিটারে নিয়ে যেতে হবে, তাহলে 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে দাও ইনটু 10 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। দেখো এখন ভাগ করলে তোমার একটা রেজাল্ট চলে আসবে, আর এটা হচ্ছে আয়রন সালফেটের মোল সংখ্যা, ঠিক আছে। সো এখানে দেখো কত আসছে, 0.1 ইনটু 40 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 10 ডিভাইডেড বাই 2, 0.02 মোল আয়রন সালফেট আছে। এখন আমরা জানি আমাকে বের করতে হবে আয়রন, তাই না। আচ্ছা, আয়রন যদি বের করতে হয় তাহলে খেয়াল করো তো, আয়রন এখানে কতটুকু আছে, আয়রন সালফেটে যেহেতু তোমাকে বলছে ভেজালের শতকরা পরিমাণ বের করতে, তার মানে আয়রনের ভর বের করা লাগবে, তাই না। তার কারণে এখানে তো 6 গ্রাম দেওয়া আছে। তো আমি প্রথমে মোলটা বের করে নিছি আয়রন সালফেটের, আয়রন সালফেট থেকে এখন আয়রনটাকে বের করে নিব। এখানে দেখো কত আছে, আয়রন 2 প্লাস আর SO4 2 মাইনাস, ঠিক আছে। তাহলে এটা 1 মোল থেকে এটা 1 মোল তৈরি হয়, তাহলে এটা এত মোল থাকলে আয়রনটাও কত মোল হবে, 0.02 মোলই হবে, ঠিক আছে, কারণ দুইটা মোল সমান থাকে। তার মানে এখান থেকে আমি ডব্লিউ অফ আয়রন যদি বের করি তাহলে কত হবে বলতো, মোল ইনটু তার আণবিক ভর, তার মানে 0.02, আর আয়রনের হচ্ছে ভর কত, 55.85। এখন বলতে পারো ভাই যে আয়রন 2 প্লাস ছিল, এখানে আয়রন লিখলাম কেন, দুইটার ভরের কোনো ডিফারেন্স হয় না, কারণ দুইটা ইলেকট্রন ত্যাগ করলে ভরের আহামরি কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে। সো ওইটাকে আমরা ইগনোর করতে পারবো। 55.85 1.117 গ্রাম, ঠিক আছে, এত গ্রাম। এখন এই যে 1.117 গ্রাম যে আমি পাইছি, এটা পাইছি হচ্ছে 25 ml দ্রবণ থেকে, তাই না। বাট এখানে 100 ml দ্রবণে সাপ্লাই দেওয়া হয়েছিল 6 গ্রাম, তাহলে কম্পেয়ার করার জন্য তো আমি 100 ml নিয়ে যাইতে হবে, তাই না। সো 25 ml এ পাওয়া যাচ্ছে কত, 25 ml এ কত যে 1.117 গ্রাম, তাহলে 100 ml এ কত হবে বলো, সোজা হিসাব 1.117 ডিভাইডেড বাই 25 ইনটু 100, আমি মোটামুটি এটাকে 4 দিয়ে গুণ করলে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই না। সো এটাকে মাল্টিপল ইনটু 4, সো 4.486 এত গ্রাম পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি বলে ভেজালের পরিমাণ কত, ইজিলি বের করা যাবে না, হ্যাঁ, কারণ এখানে আমরা জানি যে 6 গ্রামের মধ্যে আমাদের 4.468 গ্রামটা অ্যাকচুয়াল, আর বাকিটা হচ্ছে ভেজাল। তাহলে ভেজালের পরিমাণ কতটুকু, ভেজালের পরিমাণ হচ্ছে টোটাল, নিচে হবে সবসময় টোটাল যতটুকু ছিল, তার মানে 6 গ্রাম ছিল, 6 গ্রামের মধ্যে ভেজাল কতটুকু, 6 মাইনাস এত বাদে বাকি পুরোটা ভেজাল না, তাহলে 4.68 ইনটু 100, সো এখানে গুণ করলেই তুমি এখান থেকে ভ্যালুটা পেয়ে যাবা।
6 minus 4.468 divided by 6 into 100. ভেজালের পরিমাণ হচ্ছে 25.53 গ্রাম। ঠিক আছে, বোঝা গেছে? 25.53 গ্রাম, এত পার্সেন্ট, সরি এত পার্সেন্ট, বোঝা গেছে? মানে 100 গ্রাম হলে এত গ্রাম তোমার ভেজাল হইতো। আর কি আছে, যদি বলে তোমার বিশুদ্ধতার পরিমাণ কত, বিশুদ্ধতার পরিমাণ কেমনে বের করবা? বিশুদ্ধতার খুব সহজ হিসাব, নিচে হবে কি টোটাল ভর 6 গ্রাম, উপরে হবে কতটুকু বিশুদ্ধ ছিল 4.468 ইনটু হবে কত 100%। ঠিক আছে, সো মোটামুটি এখান থেকে রেজাল্ট পেয়ে যাবা। সো আশা করি এটা বুঝতে পারছো, এই টাইপ যে কোনো জিনিস দিলে বুঝতে পারবা। তোমার যদি ইকুয়েশনের উপর বেসিক দক্ষতা থাকে, তোমার কেউ এখানে আটকাইতে পারবা না, বুঝা গেছে? তো এখন কাজ হচ্ছে তুমি এই ইকুয়েশন দিয়ে একটা প্র্যাকটিস করে ফেলবা। আমরা তো এটার জন্য করে দিছি, তুমি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য একটা প্র্যাকটিস করে ফেলবা। ওকে।